ধরেন আপনার এলাকায় একজন ইমাম নিয়োগ দেওয়া হবে, যার জন্য একজন মুফতির ইন্টারভিউ নিচ্ছেন এলাকার ৩ জন সুদখোর ব্যবসায়ী। বিষয়টা কেমন হয়? বাংলাদেশের কোচ নিয়োগেও কি হবে এমন ঘটনা? কেননা কোচ নিয়োগের জন্য করা ৪ সদস্যের কমিটিতে আছে বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিল্টন, সাবেক ফুটবলার ছাইদ হাসান কানুন, ইকবাল হোসেন এবং টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। যেখানে এত হাই প্রোফাইল কোচেরা বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য আবেদন করছে, সেখানে এই দুর্বল কমিটি কিভাবে যোগ্য লোককে বাছাই করবে সে প্রশ্ন থেকেই যায় এই কমিটিতে কি পিটার বাটলারের মতো একজন অভিজ্ঞ কোচকে রাখা যেত না, নাকি এতে সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে যেত? এসব প্রশ্নের উত্তর আদৌ জানা যায় না। তবে আমাদের যা অবশ্যই জানতে হবে তা হলো কোন লেভেলের কোচেরা বাংলাদেশের কোচ হওয়ার জন্য আবেদন করেছে। বাফুফেতে প্রায় ৩০০ এর বেশি কোচের সিভি জমা পড়েছে, যার মধ্যে যেমন রয়েছে নেইমার, গ্যাব্রিয়েল জেসুস আর মার্কিন হোসদের ম্যানেজ করা কোচের নাম। ঠিক একইভাবে রয়েছে জার্মানি, পর্তুগাল বা ক্রোয়েশিয়ার মতো ফুটবল পরাশক্তি দেশগুলোর বড় বড় টেকনিশিয়ানদের নাম। তাছাড়াও এই লিস্টে এমন কিছু নাম আছে যা শুনে আপনি রীতিমতো হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই কথা বলবো তালিকার সবচেয়ে বড় চমক, ব্রাজিলিয়ান মাস্টারমাইন্ড রোজেরিও মিকেলকে নিয়ে। তার সবচেয়ে বড় অর্জন হলো ২০১৬ রিও অলিম্পিকে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলকে স্বর্ণপদক জেতানো, যে দলে খেলেছেন নেইমার, গ্যাব্রিয়েল জেসুস আর মার্কিন হোসদের মতো তারকা খেলোয়াড়। এছাড়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও তিনি ব্রাজিলকে রানার্স আপ করেছিলেন। তিনি মূলত টিপিক্যাল ব্রাজিলিয়ান স্টাইল বা জিঙ্গা ফুটবলে তিনি বিশ্বাসী, অ্যাটাকিং এবং পজিশন ভিত্তিক ফুটবল খেলাতে পছন্দ করেন। তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশে তিনি অসাধারণ এবং বিশ্বমানের তারকাদের ম্যানেজ করার দারুণ ক্ষমতা তার আছে। ফাহমিদুল, জায়ান আহমেদ কিংবা মুসালিনদের মতো তরুণ খেলোয়াড়দের সেরাটা বের করতে সে একদম পটু। তবে তিনি মূলত লাতিন আমেরিকান ফুটবলে অভ্যস্ত। সাউথ এশিয়ান ফুটবলের ধীর গতির সাথে মানিয়ে নেওয়া তার জন্য কিছুটা কঠিনই হতে পারে। অন্যদিকে তার প্রোফাইল অনুযায়ী তিনি হাই এন্ড স্যালারি রেঞ্জে থাকবেন, যা মাসে ১৫ থেকে ২০,০০০ ডলার বা তার বেশি হতে পারে। বাংলাদেশের তরুণ দলটির জন্য তিনি দারুণ হতে পারেন। তবে বাংলাদেশের বর্তমান ডিফেন্সিভ দুর্বলতার কারণে তার অতি আক্রমণাত্মক কৌশল কতটা কাজে আসবে সেটি একটি বড় প্রশ্ন। দ্বিতীয় হাই প্রোফাইল নামটি হল পর্তুগালের টনি কনসেইসাও। তার সবচেয়ে উল্লেখযোগ্য অভিজ্ঞতা হল ক্যামেরুন জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করা, যেখানে তিনি ২০২১-এ আফ্রিকান নেশনস কাপে দলকে ৩য় স্থান এনে দিয়েছিলেন। তিনি মূলত পর্তুগিজ ঘরানার ট্যাকটিক্যাল এবং ব্যালান্সড ফুটবলে বিশ্বাসী। তিনি শক্তিশালী ডিফেন্সের ওপর ভিত্তি করে খেলা বিল্ড আপ করতে পছন্দ করেন। তার ট্যাকটিক্যাল ডিসিপ্লিন এবং ফিজিক্যাল ফুটবলের সাথে খাপ খাইয়ে নেওয়ার অবিশ্বাস্য ক্ষমতা রয়েছে। তবে তিনি হাই প্রোফাইল সুযোগ সুবিধা এবং উন্নত ট্রেনিং গ্রাউন্ডে অভ্যস্ত, যা বাফুফের জন্য দেয়া কঠিন হতে পারে। আর তাকে পেতে হলে অবশ্যই বাফুফেকে ব্যয়বহুল হতে হবে, কেননা তার মাসিক বেতন প্রায় ১৫ থেকে ২৫,০০০ ডলার রেঞ্জের। তবে তাকে নিয়োগ দেওয়া হলে বাংলাদেশের ডিফেন্স লাইনকে শক্তিশালী করতে তার ট্যাকটিক্স দারুণ কাজে দিতে পারে। শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচ খোয়ানোর অভ্যাস হয়তো বদলাতে পারবে বাংলাদেশ। এরপর আছেন জার্মান কোচ বার্ন্ড স্টর্ক। হাঙ্গেরি জাতীয় দলকে ৪৪ বছর পর ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করানো তার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন। তিনি মূলত হাই প্রেসিং এবং টিপিক্যাল জার্মান কাউন্টার অ্যাটাকিং ফুটবলে অভিজ্ঞ। তিনি আন্ডারডগ দলগুলোকে ভয়ঙ্কর কম্পিটিটিভ দলে রূপান্তর করতে পারেন। তার শৃঙ্খলাবোধও অসাধারণ। তবে তার অন্যতম দুর্বল দিক হল তিনি বেশ কড়া মেজাজের এবং অনেক সময় নিজের কৌশলের ব্যাপারে অতিরিক্ত জেদি হয়ে থাকেন। তার সম্ভাব্য বেতন হতে পারে ২০,০০০ ডলারের আশেপাশে। বাংলাদেশি প্লেয়ারদের খ্যাপ খেলা বন্ধ করা, সেই সাথে দলের ফিটনেস লেভেল এবং ওয়ার্ক রেট বাড়াতে একজন জার্মান কোচের কড়া শাসন বেশ কার্যকরী হতে পারে। তালিকার পরবর্তী নামটি হল নরওয়ের জন অ্যান্ডারসেন। তিনি হংকং এবং উত্তর কোরিয়া জাতীয় দল ছাড়াও জার্মান ক্লাব মেইনজের কোচ ছিলেন। তার খেলার ধরন হল অ্যাগ্রেসিভ প্রেসিং এবং হাই টেম্পো ফুটবল। এশিয়ান ফুটবল সার্কিটে তার অগাধ অভিজ্ঞতা এবং দ্রুত ফলাফল এনে দেওয়ার ক্ষমতা রয়েছে। তবে তার এই হাই প্রেসিং স্টাইল ধরে রাখতে প্রচুর স্ট্যামিনা প্রয়োজন, যা বাংলাদেশি প্লেয়ারদের সবসময় থাকে না। ফলে ইনজুরির ঝুঁকি বাড়ার সম্ভাবনা থাকে, সেই সাথে প্রচুর গোল খাওয়ারও সম্ভাবনা থাকে। তার সম্ভাব্য বেতন ১২ থেকে ১৫,০০০ ডলারের মধ্যে। এশিয়ান দলগুলোর সাথে কাজের অভিজ্ঞতার কারণে তিনি খুব দ্রুত বাংলাদেশের পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবেন। এবার একটু থামেন, তালিকার পরবর্তীতে আছে একজন বিখ্যাত স্প্যানিশ কোচ। না, নামটি এখনই বলছি না। আপনি যদি অলরেডি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানান। ক্লু হলো তার মাথায় চুল নাই। তো এবার আসি সাউথ এশিয়ান ফুটবলের অত্যন্ত এবং বেশ পরিচিত এমন কিছু কোচের কথাই। শুরুতেই আছেন ক্রোয়েশিয়ার ইগোর ইস্তিমাচ। তিনি ভারত এবং ক্রোয়েশিয়া জাতীয় দলের কোচ ছিলেন। তার খেলার ধরন প্রাগমেটিক এবং পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনশীল ফুটবল। সাফ অঞ্চলের ফুটবল নিয়ে তার চেয়ে ভালো ধারণা বর্তমান লিস্টের খুব কম কোচেরই আছে। তাছাড়াও মিডিয়া সামলাতে তিনি দারুণ পারদর্শী। তবে দলের ব্যর্থতায় প্রায় ফেডারেশনের সুবিধা বা লিগ কাঠামোর ওপর দোষ চাপানোর প্রবণতা তার রয়েছে। আর বাংলাদেশে যা অবস্থা, তাতে তার এই অভিযোগ করতে কোনো
কোনো সমস্যা হবে না। তার সম্ভাব্য বেতন $10,000-15,000। তিনি যেহেতু ভারতের কোচ ছিলেন, তাই বাংলাদেশের প্লেয়ারদের সাইকোলজি এবং সাফের জেরেশারেশি তিনি খুব ভালোভাবেই বোঝেন। আরেকজন পরিচিত মুখ হলেন মন্টেনেগ্রোর মিওদ্রাক রাদুলোভিচ। তিনি লেবাননকে 2019 সালে প্রথমবারের মতো এশিয়ান কাপে কোয়ালিফাই করিয়েছিলেন। তার খেলার ধরন হল ডিফেন্সিভ সলিডিটি এবং ডিরেক্ট কাউন্টার অ্যাটাক। অপেক্ষাকৃত দুর্বল দলকে দিয়ে কিভাবে পয়েন্ট বের করে আনতে হয় সেই বিদ্যায় তিনি ওস্তাদ। তবে বর্তমানের স্পিডি আক্রমণাত্মক ফুটবলের সময় তার খেলা স্টাইল অনেক সময় দর্শকদের কাছে খুব বোরিং মনে হতে পারে। তার সম্ভাব্য বেতন $10,000-12,000। এশিয়ান কাপ বা বিশ্বকাপ বাছাই পর্বে বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশের যে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি দরকার সেখানে তিনি পারফেক্ট। সাফ অঞ্চলের আরেক মাস্টারমাইন্ড ক্রোয়েশিয়ার পিটার সেগাটো আছেন এই তালিকায়। তিনি মালদ্বীপকে 2018 সাফ চ্যাম্পিয়নশিপ জিতিয়েছেন এবং তাজিকিস্তানের হয়ে দারুণ সাফল্য পেয়েছেন। তার খেলার ধরন হল পাসিং এবং ট্রানজিশনাল ফুটবল। তার অন্যতম শক্তিশালী দিক হল তিনি একজন অসাধারণ মোটিভেটর। খেলোয়াড়দের সাথে তার সম্পর্ক থাকে অনেকটা বাবার মতো। ড্রেসিং রুমের পরিবেশ চাঙ্গা রাখতে তার জুড়ি নেই। তবে অনেক সময় বড় দলগুলোর বিপক্ষে তার ট্যাকটিক্যাল গভীরতার অভাব দেখা যায়। বড় দলগুলোর সাথে খেই হারানোর ঘটনা প্রায় দেখা যায়। তার সম্ভাব্য বেতন হল $10,000-12,000। সাফ গেমসের জন্য তার মতো মোটিভেটার বাংলাদেশের জন্য গেম চেঞ্জার হতে পারে। বিশেষ করে গোল খেয়েই মানসিকভাবে ভেঙে পড়া থেকে রক্ষা পাবে বাংলাদেশ। জার্মানির অ্যান্টোইন হে আরেকজন অভিজ্ঞ কোচ, যিনি মিয়ানমার, কেনিয়া, গাম্বিয়া সহ 6টি দেশের জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন। তার খেলার ধরন হল ফিজিক্যাল এবং সার্ভাইভাল ফুটবল। সীমিত সুযোগ সুবিধা এবং বাজে পরিকাঠামোর মধ্যেও মানিয়ে নিয়ে কাজ করার অবিশ্বাস্য ক্ষমতা তার আছে, যেটা বাংলাদেশের জন্য খুবই মানানসই। তবে তার দুর্বল দিক হল দীর্ঘমেয়াদী প্রজেক্টে তার সাফল্যের হার খুব একটা ভালো নয়। তার সম্ভাব্য বেতন বাজেট ফ্রেন্ডলি অনুমানিক $8,000-10,000। তিনি বাংলাদেশের বাস্তবতার সাথে খুব সহজেই মানিয়ে নিতে পারবেন। আরেকটি ইন্টারেস্টিং নাম হল নেদারল্যান্ডসের রেজিলিও সিমন্স। তিনি বর্তমান ডাচ সুপারস্টার জাভি সিমন্সের বাবা। আয়াক্স ইউথ একাডেমির দর্শনে তিনি বিশ্বাসী। তার খেলার ধরন পজিশন বেসড ডাচ টোটাল ফুটবলের আধুনিক সংস্করণ। গ্রাসরুট লেভেল এবং তরুণ খেলোয়াড়দের টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্টে তিনি খুবই শক্তিশালী। তবে তার রয়েছে সিনিয়র ন্যাশনাল টিমের হেড কোচ হিসেবে বড় কোনো সাফল্যের অভাব। তার সম্ভাব্য বেতন হল $10,000-12,000। দীর্ঘমেয়াদী ফুটবল উন্নয়নের জন্য তিনি ভালো, তবে তাৎক্ষণিক ফলাফলের জন্য আদর্শ নাও হতে পারেন। এত সব বিদেশি বাঘা বাঘা কোচের ভিড়ে দুজন দেশীয় হেভিওয়েট কোচও কিন্তু হাল ছাড়েননি। প্রথমজন হলেন মারুফুল হক। তিনি বাংলাদেশের প্রথম উয়েফা এ লাইসেন্সধারী কোচ। তার ট্যাকটিক্যাল জ্ঞান অসাধারণ। তার শক্তিশালী দিক হল দেশের ফুটবল সিস্টেমের নারী নক্ষত্র তার জানা। দ্বিতীয়জন হলেন জুলফিকার মাহমুদ মিন্টু। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের সাবেক ম্যানেজার। বয়সভিত্তিক দলের খেলোয়াড়রা কিভাবে মূল দলে আসবে সেই ট্রানজিশন পিরিয়ড নিয়ে তার ভালো কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তো এই ছিল বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে থাকা কিছু হাই প্রোফাইল কোচের নাম। হয়তো আরও এমন কিছু কোচ আছে যারা বাংলাদেশের কোচ হওয়ার জন্য আবেদন করে, যেমন বাংলাদেশের সাবেক কোচ জেমি ডেও আবেদন করেছেন। তবে প্রশ্ন হলো, নিয়োগ প্রক্রিয়া কি ঠিক মতো? দর্শক বা ফুটবলারদের প্রত্যাশা পূরণ করতে পারবে তো বাফুফে, নাকি সিন্ডিকেটের মারপেচে তলিয়ে যাবে সব হাইফ? তা সময়ই বলে দিবে। আরেকটা প্রশ্ন আপনাদের করেছিলাম, সেই বিখ্যাত স্প্যানিশ কোচের নাম হলো ক্যাবোরেরা। সে আবারও বাংলাদেশের কোচ হতে আবেদন করছে। লাইক সিরিয়াসলি?